ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গোলাগুলি ও হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনার মোটিভ বের করতে পারেনি পুলিশ। সমাজবিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজি শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা। অধ্যক্ষ ফারুকের তেলিসমাতি। আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি। ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে মাদারীপুরের 3 যুবককে নির্যাতন। মুক্তিপণ দিলেও মাসখানেক ধরে মিলছে না সন্ধান। পলাতক দালাল চক্রের সদস্যরা। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিয়েছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। ছেলেপানে কানতে আছে, বলতে আছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। টাঙ্গাইলে বেহাল 2 সড়কে যাত্রীদের চরম ভোগান্তি। ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনেও সংস্কার না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। নতুন রূপে জেগে উঠছে জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্প নকশি কাঁথা। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় বেড়েছে বিনিয়োগ। স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। আমি অনেক ছোট থেকে এই কাজগুলো অবশ্যই পারি। মানে আমার পড়াশোনার হাত খরচ সবগুলোই চলে যায়। বিকালবেলা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গল্প করি আর এগুলো কাজ করি। যখন এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল, তখন আমি মানে আনন্দে আমার চোখে জল চলে আসছিল। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও 3 গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি আয়শা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদের গুলিতেই প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, 2 জন গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমাদের খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখে মারে, এই মুখে মারে নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে, হ্যাঁ হেরাই মনে মারছে। তাইলে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় আমরা দেখব না। অপরাধী হিসেবে আমরা গণ্য করব। কে কোন দল করে, কে কোন গ্রুপ করে, এগুলি আমাদের দেখার বিষয় না। আমরা আইনের আওতায় তাদেরকে আনব। গোলাগুলি ও হত্যার ঘটনায় থমথমে কান্দিপাড়া এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের 3 দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে হৃদয় হোসেনের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলছে পুলিশ। গত 3 দিন ধরে নিখোঁজ ছিল হৃদয়। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযানে 3টি 1 শুটার গান ও 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়ন। সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। জানান, গত রাতে শিবগঞ্জের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে অভিযান পরিচালনা করে 59 বিজিবি সদস্যরা। এ সময় 3টি 1 শুটার গান ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোলাম কিবরিয়া আরও বলেন, গত 3 বছরে 30টি দেশি বিদেশি পিস্তল, প্রায় 400 রাউন্ড গুলি এবং 41টি ম্যাগাজিন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন। অভিযানে টহল দল মালিকবিহীন 3টি বিদেশি 1 শুটার গান, 6 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পড়েছেন সমাজ বিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, আর দেখেও যেন অন্ধ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। মোহাম্মদ নিজামের ছবিতে যশোর ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ নিজাম। কল্পনাকেও হার মানানো এক ঘটনার খোঁজে যমুনার ইনভেস্টিগেশন 360 টিম। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। এই চেঞ্জটা করলো স্যার। যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দিব। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আর একজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না তাহলে? আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার, ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন না। এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখেই এক নাম, মাহিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। ফারুক হোসেনের জালজালিয়াতির শেষ নেই। আমেনা খাতুন নামে এক নারীর কাগজপত্র দিয়ে সহকারী মৌলভীর চাকরি দিয়েছেন নিজের 3য় স্ত্রী আসমা খাতুনকে। আসমা খাতুন বলে আমরা চিনি, আমেনা খাতুন কি আসল নাম এটা আমি বলতে পারবো না। একটু প্রিন্সিপাল স্যারের সাথে দয়া করে। প্রিন্সিপালের কততম স্ত্রী? সবার ছোট। আপনার দরকারটা কি? সে ওয়াইফ হোক আর যে হোক, আপনার দরকারটা কি? 4 দিনের চেষ্টার পর ক্যামেরার সামনে আসেন অভিযুক্ত ফারুক হোসেন। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি পুরোটা সময় মারমুখী ছিলেন যমুনার ক্যামেরা দেখে। কোনো কিচ্ছু করিনি, একজন নামও পাল্টানি, কারো বেতন আমরা করিনি। আজে বাজে বকেন কেন? জানেন নিয়ম সিস্টেম জানেন? বলেন। আচ্ছা, একটু পরে কথা বলেন, আপনারা একটু পরে কথা বলেন, আমাদের একজন লোক আসুন। 2023 সালে নানা অভিযোগে অধ্যক্ষ সহ 15 জনের বেতন ভাতা বন্ধ করে দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
তবে বছর না ঘুরতেই 9 জনের বেতন ছাড়ও করে অধিদপ্তর। তখন আটকে যান 6 জন। তারা কারা? এই 6 জনের মধ্যে 2 জনের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা নেই। 4 জনের সব প্রক্রিয়া বৈধ বলে সুপারিশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি। এই জালিয়াতি ও তদন্তের গাফিলতি নিয়ে জানতে গেলে এড়িয়ে যেতে চান অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। পরে আশ্বাস দেন খতিয়ে দেখার। অসুবিধা নেই, আপনি আমাকে ডকুমেন্ট দিবেন, যদি একেবারে সুস্পষ্ট প্রমাণ থাকে আমরা করার ব্যবস্থা নেব, যেই যুক্ত থাকুক, কোনো ছাড় নাই। থ্যাংক ইউ। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় স্বপ্ন হয়নি সত্য। উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর 1 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগীরা। এ ঘটনায় মামলা হলে দালাল চক্রের 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের 3 যুবক। পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। গত বছরের 5 অক্টোবর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান, সবুজ তপাদার ও সজীব ফরাজি। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নুরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি 17 লাখ টাকা করে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি। 17 লাখ টাকা কন্টাক্টে নূর আলম আর সেলিম, ওরা 2 জনে কন্টাক্ট করছে। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। এরকম করে নিয়ে দাফে টাকা নিয়ে 21 লাখ টাকা পর্যন্ত নিয়ে বলছেন নি। আমার ছেলে পার করে না। ছেলে ফোনে কানতে স্যার বলতেছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে, যদি ওই মাফিয়া যদি পাঠায় তাই পাঠাইবো, আর যদি না পাঠায় তাহলে দেশে পাঠাই দিই। স্বজনদের অভিযোগ, 3 যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় 1,20 লাখ টাকা। এরপর গত 29 অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারে দললে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরা করবো, এই মানুষ আমরা পাই না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা অগো এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। বিষয়টি জানার পর গা ঢাকা দেয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। তবে অভিযান চালিয়ে তাদের স্ত্রীদের গ্রেফতার করে পুলিশ। আমরা একটা মামলা রুজু করছি, 2 জন আসামি গ্রেফতার আছে, আর অন্যান্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। বিষয়টা সমাধানী। দ্রুত দালাল চক্রের সব সদস্যদের গ্রেফতারের পাশাপাশি 3 যুবকের সন্ধান চায় স্বজনরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নেত্রকোনা 5 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ ছড়িয়েছে নির্বাচনী এলাকায়। প্রার্থী পরিবর্তন করা না হলে আসনটির হিসেব পাল্টে যেতে পারে এমন অভিমত তৃণমূলের নেতাকর্মীদের। দাবি, ক্লিন ইমেজের কাউকে প্রার্থী করা হোক। বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্থানীয়দের। আমার একজন সহকর্মী যদি একটা অপরাধ করে সেটা তামাশা চাপা দেওয়ার মানে এটা সুযোগ আছে না। এটা আমি মনে করি, আমি ছাত্র রাজনীতিতে আমি এগুলো খুব লক্ষ্য করি, বিচক্ষণতার সাথে এগুলো আমি মানি। জুলাই অভ্যুত্থানের পর থেকেই নানান কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। বেফাঁস বক্তব্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একাধিক অশ্লীল ভিডিও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসনে প্রাথমিকভাবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আবু তাহের। এতে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝেও। বিশেষ করে নারী ভোটাররা বেশ ক্ষুব্ধ। স্থানীয়রা বলছেন, প্রার্থী পরিবর্তন করা না হলে ভরাডুবি হতে পারে ধানের শীষের।
যে লুহেরা কারা করাইছে এই লুহেরা আমরা ভোট দিব না, তাহলে না এই লোকের চরিত্র সম্বন্ধে আমরা সব জানি। এই লোকের জমি মানুষের কাছ থেকে জুড়ে কারিয়ে নেয়, নারী নির্যাতন করে। যার কাছে নারীদের কোনো নিরাপত্তা নাই তাকে আমরা কেন ভোট দিব? অনেক মহিলা একত্রিত হয়েছি যে আমরা যদি ওনাকে ভোট দিতে হয় তাহলে আমরা কেন্দ্রে যাব না আর কি। প্রার্থীটাকে বদল করে তাহলে আমরা মনে করি যে ভালো, ধানের শীষ এই পূর্বতলায় জয় করতে পারবে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের শেল্টার দেওয়ারও অভিযোগ রয়েছে তাহেরের বিরুদ্ধে। তার লোকজন চাঁদাবাজি, চোরাকারবারি সহ নানা অপকর্মে যুক্ত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের। মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তাদের। 91 থেকে 2008 সাল পর্যন্ত তিনি দলের বিপক্ষে অবস্থান করেছেন, আম মার্কা নির্বাচন করেছেন, কাঁঠাল মার্কা নির্বাচন করেছেন। ওই সমস্ত নির্বাচনের উনি নেতৃত্ব দিয়েছেন, তিনি সবসময় দলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তা তো অনেক আমরা দেখতেছি, পত্র পত্রিকা এমনকি ভিডিও ফেসবুকে তার যে অবস্থা দেখলাম, এত তো আমরা অবাক হয়ে গেলাম। আর মনে হয় এই সিট তো অন্য জায়গায় চলে যাবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাহের। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিওগুলো এআই দিয়ে তৈরি। এআই একটা প্রযুক্তি, মানে একটা প্রযুক্তি আছে, এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন আমাদের নামে মিথ্যা, মানে বানোয়াট, অসত্য এবং ভিত্তিহীন আজকে খবর প্রচার করছে। এই আসলে এগুলো আমরা এগুলা আমলে নিচ্ছি না। নেত্রকোনা 5 আসনে বিএনপির মনোনয়ন চান উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা এএসএম শহীদুল্লাহ ইমরান সহ অন্তত 6 জন। নেতাকর্মীদের নিয়ে নিয়মিত গণসংযোগও করছেন কেউ কেউ। জাহিদ হাসান, যমুনা নিউজ। বেহাল টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ 2টি সড়ক, দুর্ভোগে স্থানীয়রা, ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনাও। সড়কের অবস্থা খারাপ হওয়ায় নষ্ট হচ্ছে যানবাহনও। সমস্যা নিরসনে কর্তৃপক্ষের উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন এলজিআরডির কর্মকর্তা। সন্তোষ বাজার থেকে তোরাবগঞ্জ বাজার এবং বরুহা বাজার থেকে গোল চত্বর, টাঙ্গাইল সদরের ব্যস্ত 2 সড়ক এখন পুরোটা খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় উঠে গেছে পিচ। বেহাল সড়ক দিয়ে হুগরা, কাতুলি, কাকুয়া সহ কয়েক ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাজারো মানুষের চলাচল। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও পণ্যবাহী গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলে দুর্ভোগে এই এলাকার মানুষ। খুব কষ্ট হয়। মানুষ সারা দেখছি, আমি আর গাড়িতে থাকার চাইছি না। নাবদা দেহ উঠে আবার নামে এই ভাঙ্গা চূড়ার মধ্যে বালু ময়লা অনেক, তাছাড়া অনেক গাড়ি চলে রোডে। পশ্চিম টাঙ্গাইল মধ্যে সবচেয়ে রোডে গাড়ি চলে বেশি। মহিলারা আছে, অসুস্থ মানুষ আছে, তারা চলতে পারে না। অনেক কষ্ট। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সড়ক দুটির অবস্থা খারাপ, কিন্তু কর্তৃপক্ষের এতে কোনো মাথা ব্যথা নেই। মানুষ আইরা যাওয়ার কষ্ট, আর রোডে গাড়ি যায় তো বুঝতেছেন, দেখতেছেন। পাবলিক দেখান, সরকারের দেখান। রাস্তা ঠিক হইলে তো আমরাই বাঁচি, প্যাসেঞ্জারও বাঁচে, গাড়ি বাঁচে, আমরাও বাঁচি। ভাঙ্গা রাস্তায় বেরিং ভাঙ্গে, গলা ভাঙ্গে, এই গাড়ির যে কয়টা কামাই করে এই কয়টা গাড়ির পিছিয়ে থাকে। অন্তর্বর্তী সরকার আছে, এই তো কোনো কাজ করে দিতে পারে না। স্থানীয় সরকার বিভাগ বলছে রাস্তাগুলো চলাচল উপযোগী করতে কাজ শুরু করেছেন তারা। ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে এলজিডি যে ইলেকশনের আগে এই 2টা রাস্তা মেরামত হয়ে যাবে। আর বরুহা বাজারে যে রাস্তার কথাটা বললেন, ওইটা আমরা এখন লাইভে আসে নাই, কিন্তু এস্টিমেট অলরেডি দেওয়া আছে, হেডকোয়ার্টারে অ্যাপ্রুভ করা আছে। জিওবি টাকার যদি সংকলন হয় তাহলে ওরা হয়তো ইলেকশনের আগে করতে পারবে, আর যদি না হয় তাহলে ইলেকশনের পরে রাস্তাটাও হয়ে যাবে। চরাঞ্চল হওয়ায় এখানকার উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে সমস্যা তৈরি হয়েছে। সড়ক দুটি সংস্কার হলে দুর্ভোগ কমার পাশাপাশি গতি পাবে অর্থনৈতিক কর্মকাণ্ড, বলছেন এলাকাবাসী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। জামালপুরের দেয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলসে শুরু হচ্ছে আখ মারাই কার্যক্রম। বিকাল 3টায় আখ মারাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফয়জলি যুক্ত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। চলতি অর্থবছরে 70,000 মেট্রিক টন আখ মারাই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,900 মেট্রিক টন। প্রতি মন আখের দাম নির্ধারণ করা হয়েছে 250 টাকা। মিলটি প্রতিষ্ঠার পর থেকে 67 বার মারাই কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে 49 বার
লোকসান গুনতে হয় কর্তৃপক্ষকে, আর এই পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় 700 কোটি টাকা। রাতে থানায় হাজির এক যুবক, হাতে রক্ত মাখা চাইনিজ কুড়াল। এমন দৃশ্য দেখে হতভম্ব কর্মরত পুলিশ সদস্যরা। দ্রুতই তাকে নিরস্ত্র করে জানতে চান ঘটনার কারণ। জবাবে যুবক তার বন্ধুকে নিজ হাতে হত্যা করার কথা জানান। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। বৃহস্পতিবার রাত 9টায় এভাবেই চাইনিজ কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় প্রবেশ করে ওহেদুল ইসলাম অনিক। ডিউটি অফিসারের রুমে প্রবেশ করে জানায় বন্ধু মুনতাসির ফাহাদকে হত্যা করে এসেছেন তিনি। এমন আচরণে হতভম্ব হয়ে যান থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাজা রক্তাক্ত কোরাল সহ হাতে নিয়ে সে ডিউটি অফিসারের রুমে এসে বলে, স্যার আমাকে অ্যারেস্ট করেন, আমি একজনকে খুন করে আসছি। কোথায়? নজরুল একাডেমির মাঠে পাশে। অনিক ও ফাহাদ বাল্যবন্ধু, 6ষ্ঠ শ্রেণী থেকে একসাথে পথ চলা তাদের। যে স্কুল মাঠে একসাথে খেলে বড় হয়েছেন সেই মাঠেই কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধুকে হত্যা করে অনিক। যে মারছে সে নিজেই স্বীকার করছে যে আমি তাকে এই চাপাতি দিয়ে কুবাইয়া মাইরা রেখে আইছি। এটা তো আর সাক্ষী প্রমাণের কোনো ইয়াই রাখে নাই। সরাসরি একজন হত্যা কইরা সে থানায় গিয়ে বলতেছে যে আমি হত্যা করে আসছি, আমাকে অ্যারেস্ট করেন। এর আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ফাঁসি চাই। সব ঠিক থাকলে 7 ডিসেম্বর মালয়েশিয়া ফেরার বিমানে ছেলেকে তুলে দিতেন বাবা। এখন এসেছেন ময়নাতদন্তের পর ছেলের মরদেহ নিতে। যেভাবে বিচার হয়, ফাঁসি হয়, জহিরুল তার বাপ যে এটা তো হ্যাঁ এটাতে অনুমতি তো আছে। নৃশংসভাবে তাকে এখানে 5-6টা কুড়াল দিয়ে আঘাত করা হলো, তার গাড্ডা মোটামুটি অর্ধেক পর্যন্ত চলে আসছে। ফাহিম মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় 4 মাস ধরে তিনি দেশে অবস্থান করছিলেন। হত্যার ঘটনায় 2 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্বশত্রুতা বিরাজ করছে, ইতিপূর্বে মারামারির ঘটনাও ঘটছে। তো আসামিকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে বেশ কিছুদিন যাবৎ তাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। হত্যাকারী অনেক টাঙ্গাইল করটিয়া সরকারি সাদত কলেজে দর্শনের 2য় বর্ষের ছাত্র। তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের 5 দিনব্যাপী জোর ইজতেমা। আম বয়ানের মধ্য দিয়ে ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমার এই আয়োজন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিভিন্ন চিল্লাধারী সাথী অংশ নিয়েছেন জোর ইজতেমায়। এই আয়োজনে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কর্মপরিকল্পনা পেশ করেন এবং মুরব্বীদের কাছ থেকে রাহবারি নেয়ার সুযোগ পান। এই উপলক্ষে দেশ বিদেশের শুরাই নিজামের প্রবীণ মুরব্বীরা এরই মধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন। বিশ্ব ইজতেমা সফল করার পূর্ব প্রস্তুতি এই জোর ইজতেমা। আগামী 2 ডিসেম্বর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জমায়েত। আমরা 3 চিল্লার সাথী কিভাবে মেহনত করা যাবে, আমাদের নতুন সাথী কিভাবে তৈরি করা যাবে, কিভাবে মেহনত করা যাবে, কিভাবে দিনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করা যাবে, এটাই আসলে মেন উদ্দেশ্য আর কি। রাসূলুল্লাহর দাওয়াতে অনুসরণ হিসেবে আমরা দাওয়াতে মেহনতের জন্য আইছি। দূর দূরান্ত থেকে আসছে অনেক সাথী, এখান থেকে ক্রুজ হবে, বের হয়ে চলে যাবে। বগুড়ার লেখক চক্রর 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে 2 দিনের কবি সম্মেলন। সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় কবি সম্মেলন। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরে শোভাযাত্রা শেষে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসানাত আলী সহ অন্যান্য অতিথিরা। 2 দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের অন্তত 40 জেলার কবি, লেখক ও সাহিত্যিকরা। আয়োজকরা জানান সম্মেলনে কবিতা, শিল্প, সাহিত্য নিয়ে 6টি সেমিনার সহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন 2025। ভোরের আলো ফোটার আগেই শমশেরনগর চা বাগান থেকে শুরু হয় প্রতিযোগিতা। 10, 25 ও 50 কিলোমিটার এই 3 ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন দেশ বিদেশের 750 প্রতিযোগী। চা বাগানের উঁচু নিচু পথ আর প্রকৃতির অপার মনোরম সৌন্দর্যের মধ্য দিয়ে ম্যারাথন শেষ করেন অংশগ্রহণকারীরা। সুস্বাস্থ্যের জন্য দৌড় এবং পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সুস্থতার জন্য দৌড়, এই দৌড়টাকে আমরা দেশব্যাপী ছড়ায় দিচ্ছি। আমাদের দেখে অনেকে এখন উদ্বুদ্ধ হচ্ছে। সকালবেলা যখন আমরা বেশিরভাগ সময় ঘুমাই, ওই টাইমে যখন রানটা করা হয় ফ্রেশ একটা এয়ারের ভিতর, আসলে তখন মন থেকে শুরু করে সবকিছু খুব ভালো লাগে। সরকার প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি, দৌড়াও সুস্বাস্থ্যের জন্য, গাছ লাগাও পৃথিবীর জন্য। অর্থাৎ সুস্থ থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই। জামালপুরের নকশি কাঁথার সুতায় শুধু নকশাই ফুটিয়ে তোলা হয় না, বোনা থাকে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। এই জেলার গ্রামে গঞ্জে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছেন হাজারো নারী। হাতের কারুকাজেই চলছে সংসার, আর বদলে যাচ্ছে তাদের জীবনও। সম্প্রতি জিআই স্বীকৃতি লাভ করায় গর্বিত পণ্য সংশ্লিষ্টরা। সূর্য যখন তার শেষ আলোকছটা মাটির গায়ে ছড়িয়ে দিয়ে ফিরে যায়, জামালপুরের জামতলী সহ বিভিন্ন গ্রামের নারীরা তখন কাঁথার জমিনে ফুটিয়ে তুলছেন নানান নকশা, যার প্রতিটি ফোড়ে লুকিয়ে থাকে ঐতিহ্যের স্মৃতি আর বাঙালি মমতার অদেখা ছাপ। নকশি কাঁথার ইতিহাস 2 শতাব্দীরও বেশি পুরনো। ব্রিটিশ আমলের আগেই বাংলার নারীরা শীতের রাতে ব্যবহারের জন্য পুরনো শাড়ি, লুঙ্গি জোড়া লাগিয়ে বানাতেন সাধারণ কাঁথা। সেই সাধারণ কাঁথাতেই জামালপুরের নারীরা রঙিন নকশা আর সূচিকর্মের মেলবন্ধনে তৈরি করেন নকশি কাঁথা। 19 শতকে মোঘল ও ব্রিটিশ প্রভাব যোগ হওয়ায় বদলে যায় নকশার কায়দা, আসে নতুন মোটিভ। এভাবেই সময়ের ধারায় জামালপুরে জন্ম নেয় নকশি কাঁথার নিজস্ব ডিজাইন। 20 বছর ধরে করতেছি। আচ্ছা, আমার মেয়েও করে, আমও করি, এটা ওদের মজা লাগছে। আমি অনেক ছোট থেকে এই কাজগুলো অবশ্যই পারি, মানে আমার পড়াশোনার হাত খরচ সবগুলো চলে যায়, আমার ফ্যামিলির এইসব নিয়ে টেনশন করতে হয় না। একটি নকশি কাঁথা তৈরিতে সময় লাগে 2 থেকে 3 মাস। আকার ও নকশা ভেদে প্রতিটির দাম 3 থেকে 60,000 টাকার মধ্যে। শুধু কাঁথাই নয়, পাশাপাশি গ্রামের নারীরা তৈরি করেন শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ও বেড কভার সহ নানা পণ্য। স্কুল শেষে বাসায় এসে বিকালবেলা বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে গল্প করি আর এগুলা কাজ করি। 3 পিস উঠে আসতে মাসখানিকের মতো সময় লাগে, আর নকশি কাঁথাটা এটা একটু বেশ সময়বহুল। 2024 সালে এই পণ্যটি ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেয়েছে। এতে দেশ বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিনিয়োগও। শহর জুড়ে গড়ে উঠেছে হস্তশিল্পের দোকান, বাড়ছে উদ্যোক্তা। এতে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত গ্রামের নারীরাও। এগুলো কাজগুলো করে হচ্ছে নিজের পরিবারকে সচ্ছল করছে। কারো পড়া পিছিয়ে ছিল, তারা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে। যখন এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল, তখন আমি আনন্দে আমার চোখে জল চলে আসছিল। সংশ্লিষ্টরা বলছেন, সমাজের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করা এবং পণ্যের মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বিভিন্নভাবে আমরা তাদের জন্য আমরা অ্যাডভোকেসি করে থাকি, আমাদের বিভিন্ন পর্যায়ে ডিপার্টমেন্ট থেকে হয়। তাছাড়া তাদের আরও মান উন্নয়নের জন্য, এই পণ্যকে আরও টেকসই, আরও সুন্দর করার জন্য আমার বাণিজ্য মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় পর্যায়ে তাদের জন্য বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। জেলার 7টি উপজেলায় 1 লাখের বেশি নারী এই নকশি কাঁথা তৈরিতে যুক্ত রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।